প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন জানালেন আইন উপদেষ্টা। ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে আশা সালাউদ্দিন আহমেদের। যথাসময়ে নির্বাচন না হলে গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে আশঙ্কা নেই তাদের। শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময়, জমা দেওয়া যাবে কাল পর্যন্ত। নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করা হচ্ছে, অভিযোগ রিজভীর। আমদানির 7 দিন পর হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাসের কার্যক্রম শুরু, দিতে হচ্ছে 2% অগ্রিম কর। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করা হয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। বক্তব্যের দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, এজন্যই তারা নির্বাচন নিয়ে নানা কথা বলছে। উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তা আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া, আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের সাথে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে আগামী নির্বাচন সামনে রেখে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা জানালেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সংস্থাটি ভোটার এডুকেশন সহ স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে কাজ করার আশ্বাস দিয়েছে। ইসির সহযোগিতায় সন্তুষ্টির কথা জানিয়েছে ইইউ, বলেছে ইসির দায়বদ্ধতা নিশ্চিতে কাজ করবেন তারা। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব জানান মাইকেল মিলার। এছাড়াও বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ থেকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে কথা জানান তিনি। বাংলাদেশের নির্বাচনকে সংস্থাটি সবসময় গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে রাষ্ট্রদূত জানান, সেপ্টেম্বরে মাঝামাঝি নির্বাচনের প্রস্তুতি দেখতে সংস্থাটির প্রাক নির্বাচনী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। In support of a transition that will lead up to democratic elections, and I think you have also all heard that we are heading towards a timeline of early 2026. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে বলে বিশ্বাস করে বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি ইতিবাচক, তবে এমন কিছু করা যাবে না যেটা আগামীতে জাতির জন্য খারাপ নজির তৈরি করবে। গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদের অঙ্গীকারের বেশ কিছু ধারা ও প্রস্তাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সনদের বিষয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, অথচ সংসদের ভেতরের আলোচনা এবং নির্বাচন কমিশনের ডিলিমিটেশন ছাড়া সকল বিষয়ে প্রশ্ন করা যাবে। এসব বিষয়ে মূলত সংশয় তৈরি হয়েছে বলে জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো বিষয়ে প্রশ্ন তোলা নাগরিকদের অধিকার, কিন্তু সেটিকে ভায়োলেট করা হয়েছে সনদে। জুলাই সনদের বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্টভাবেই বলা হয়েছে, পরের সংসদ এগুলো বাস্তবায়ন করবে। সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হচ্ছে। নাটোরের স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। দুলু বলেন, ফ্যাসিস্টের বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচন চায় বিএনপি।
যথাসময়ে যদি নির্বাচন না হয় তবে বাংলাদেশের গণতন্ত্র আবারও বিপন্ন হতে পারে বলে আশঙ্কা এই নেতার। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির সহ অন্যান্যরা। আমরা সংস্কারও চাই, কিন্তু নির্বাচনও চাই। কারণ নির্বাচন যদি যথাযথ সময়ের মধ্যে না হয়, নির্ধারিত সময়ের মধ্যে না হয়, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু আবার বিপন্ন হতে পারে। সংস্কার ও দৃশ্যমান বিচার হয়নি, তাহলে আগের ব্যবস্থায় নির্বাচন কেন হবে? অন্তর্বর্তীকালীন সরকারের উপর গোপন জিন ভর করেছে কিনা এমন প্রশ্ন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। পল্টন মোড় দিয়ে বিজয়নগর হয়ে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত যায় মিছিলটি। এ সময় তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে স্লোগান দেন। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ে নানা স্লোগান দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আমির বলেন, দেশের মানুষের দাবি পিআর পদ্ধতি নির্বাচন। এই পদ্ধতিতে নির্বাচন হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংস্কার কি হয়েছে? আচ্ছা, দৃশ্যমান বিচার হয়েছে? একটাও আমরা হয় নাই জনগণ বলছে। এরপরে আপনি জাতীয় নির্বাচন ঘোষণা করাটা, এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের, যেটা আমরা বলবো অশুভ এবং গোপন জিন সওয়ার হয়েছে। সেই জিনের নাম আমরা বলতে চাই না। শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। শেষ দিনে ফর্ম কিনেছেন অনেক সম্ভাব্য প্রার্থী। এসব ফর্ম জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। সাধারণ শিক্ষার্থী ঐক্য জোটের ব্যানারে ফর্ম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ফর্ম সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছে তারা। একটি বিশেষ দলকে সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিন সময় বাড়িয়েছে বলে তাদের অভিযোগ। ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। প্রতিরোধ পর্ষদ নামে এই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তাদের বাইরেও অনেক শিক্ষার্থী এই প্যানেলে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন নেতারা। ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন যে প্রত্যাশা অনুযায়ী ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, সেটি এখনো পূরণ হয়নি। এখনো পাড়া মহল্লায় মব হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের রোডম্যাপের ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। সেগুলো বাতিলের পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেটিও নিশ্চিত করার দাবি জানান তিনি। এ সময় তিনি আরও অভিযোগ করেন, হাসিনার আমলের ঋণ খেলাপি করে যারা দেশের টাকা পাচার করেছে তাদের অনেকে নতুন করে পুনর্বাসন করা হচ্ছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে দাবি, সেই দাবিগুলো পূরণ করে তারা পদক্ষেপ গ্রহণ করলেই আমি মনে করি যে ভোটারদের মধ্যে আস্থা আসবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। প্রায় 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে। সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি কাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে এই শুনানি হয়। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায় দেন হাইকোর্ট।
পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে নিহত হয় আওয়ামী লীগের 24 নেতাকর্মী। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালতে 2টি মামলারই রায় হয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল আমদানির 7 দিন পর খালাসের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার কাস্টমসের SI কোডা সার্ভারে শুল্ক সংক্রান্ত নির্দেশনার হালনাগাদের পর আজ থেকে চাল খালাসের কার্যক্রম শুরু করেছে বন্দরের CNF এজেন্টরা। কাস্টমস কর্তৃপক্ষ জানায় এখন থেকে 2% অগ্রিম কর দিয়ে আমদানিকারক চাল বন্দর থেকে খালাস নিতে পারবেন। এর ফলে বন্দরের অভ্যন্তরে খালাসের অপেক্ষায় আটকে থাকা চাল ট্রাকে লোড আনলোড শুরু হচ্ছে। এর আগে শুল্ক জটিলতায় ভারত থেকে আমদানি করা চাল খালাস নিতে পারছিলেন না ব্যবসায়ীরা। ফলে পানামা পোর্টের অভ্যন্তরে 88 ট্রাকে 3800 মেট্রিক টন চাল খালাসের অপেক্ষায় আটকে পড়েছিল। এ কারণে আমদানিকৃত চাল কেনাবেচা করতে পারছিলেন না ব্যবসায়ীরা। এবং শুল্কায়ন যত তাড়াতাড়ি সম্ভব শুল্কায়ন করে আমরা পণ্যগুলা সরবরাহ পণ্যগুলা খালাস করে বাজারের স্থিতিশীলতা রক্ষার্থে আমরা দ্রুততম সময়ে কার্যক্রম গ্রহণ করছি। 96 বা 2010-এ শেয়ার বাজারে বড় 2 ধসে জড়িত সরকার ঘনিষ্ঠদের কিছুই করা যায়নি। কেবল ইব্রাহিম খালেদের প্রতিবেদন নিয়ে ঢাকঢোল পেটানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজার কারসাজিতে লিপ্তদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া যায়, এজন্য পরিকল্পিতভাবে ঠিকমতো মামলাও করা হয়নি। শেয়ারবাজার নিয়ে গোলাম মইনুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। 2010 সালে শেয়ার বাজার ধসের পর এর কারণ হতে জড়িতদের ধরতে 2011 সালে ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠন হয় তদন্ত কমিটি। আলোচিত সেই কমিটি বছরই প্রতিবেদন প্রকাশ করে। এতে শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বিনিয়োগকারীদের এমন প্রত্যাশার পারদ উপরে থাকলেও শেষ পর্যন্ত কিছুই হয়নি। বাংলাদেশের ইতিহাসের ভিতরে দেখেন, যখনই বড় বড় আপনার বিনিয়োগ হয়েছে, পুঁজিবাজার উত্তেজিত হয়েছে, তেজি হয়েছে, পরবর্তীতে এটা পড়ে গেছে এবং তার ফলে এর পিছনে যেই সমস্ত দুর্নীতি ছিল তার কোনোটারই কিন্তু বিচার হয়নি। এবং এটা বিচার না হওয়ার একটা বড় কারণ হলো এর কেসগুলো ঠিকমতো করা হয়নি। আপনারা যদি ইব্রাহিম খালেদের রিপোর্ট পড়েন বা তারও আগে যদি প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরীর রিপোর্ট পড়েন, তাহলে আপনারা দেখবেন যে এইটা দূরভিসন্ধিমূলকভাবেও অনেক সময় এই কেসগুলো ঠিকমতো করা হয়নি, তার তদবির করা হয়নি। প্রতিবেদনে 25 দফা সুপারিশের পাশাপাশি কারসাজির হোতাদের মধ্যে তখনকার সরকারের মন্ত্রী আহমদ মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম ছিল। সরকারের দায়িত্বশীলদের নাম থাকায় হোতাদের ছাড় দেওয়া হয় বলেই মনে করেন ডক্টর দেবপ্রিয়। এই কেসটা করা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্বলভাবে করা হয়েছে এবং যারা প্রকৃত দোষী তাদের দিকে দিক নির্দেশ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত বা আইনি ভিত্তি অনেক দুর্বল ছিল। এইটা এমনি হয়নি। এটা একটা হয়েছে যে এটার উপরে রাজনৈতিক প্রভাব ছিল, যার ফলে এরকমভাবে কেসটাকে নিবন্ধন করা হয়েছে। আর অপর দিকে যে সমস্ত আইনজ্ঞ দিয়ে এই কেসগুলো করা হয়েছিল তারা যথেষ্ট দক্ষ ছিল না ওই মোকাবেলা করার জন্য প্রতিপক্ষকে। শেয়ারবাজার ধসের পেছনে বাংলাদেশ ব্যাংকের ভুল নীতি অন্যতম দায়ী হলেও ইব্রাহিম খালেদের প্রতিবেদনে তা আনা হয়নি বলছেন বিশ্লেষকরা। হঠাৎ করে বলা হলো যে আর বাইরে আর যাওয়া যাবে না, তখনই সেলিংটা শুরু হয়ে গেল। এই যখন এত দূর যাওয়া যাবে না, সেলিং শুরু হলো, তাহলে বাই করবে কে? যখন সেলিংটা শুরু হয়ে গেল, এক্সপোজারের ভিতরে আসতে হবে। এটাও যেমন গ্র্যাজুয়ালি করতে পারতো বা হওয়া উচিত ছিল, যাতে মার্কেটটা ডিসরাপ্ট না হয়। জবাবদিহির বাইরে রেখে অতীতের শেয়ার বাজারকে লুটের সহজ ক্ষেত্র করে রাখা হয়েছিল বলে মত বিশ্লেষকদের। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। ময়মনসিংহে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর টাউন হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রুকন সহ অনেকে। বরিশালে সকালে সদর রোডে বিএনপি দলীয় কার্যালয় থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে আসে। এদিকে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠ এবং শহীদ মিনার থেকে আম্বরখানা পর্যন্ত জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলাদা র্যালি বের হয়। পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ফেনীতেও একটি শোভাযাত্রা বের হয়ে জেলা ফেনী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে রংপুরে নগরীর দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে র্যালিটি স্থানীয় টাউন হল সাহিত্য মঞ্চে গিয়ে আলোচনা সভা করে। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। গাইবান্ধা ও জামালপুরেও জেলা স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করে। রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাই চক্রের প্রধান বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনার সময়ে সিসিটিভির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর ও আদাবর এলাকার কুখ্যাত ছিনতাইকারী বিল্লালকে গ্রেফতার করে সিটিটিসি। গ্রেফতারকৃত বিল্লাল মোহাম্মদপুর ও আদাবর সহ বিভিন্ন এলাকায় চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই করত। তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় গ্রেফতারি পরোয়ানা সহ বিভিন্ন অপরাধের ৬টি মামলা রয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরণ অনশনের তৃতীয় দিনে সকাল থেকে চলা এই অনশনে গুরুতর অসুস্থ হয় ৪ শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি, গত ২.৫ মাস ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে তা বাস্তবায়ন হয়নি। দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে কোনো রকম পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়েই আমরণ অনশন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। ৪৮ ঘণ্টা পর আজ বিকেল ৩টায় নিজ নিজ কর্মস্থলে রোগী সেবায় ফিরেছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডাক্তার মোহাম্মদ নাজমুল হুদা। এছাড়া আগামীকাল থেকে ক্লাসে ফিরছেন মেডিকেল কলেজ শিক্ষার্থীরাও। এর আগে ইন্টার্ন চিকিৎসক ও কলেজ শিক্ষার্থীদের কর্মস্থল এবং ক্লাসে ফিরতে অনুরোধ জানান হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউল মুনির। পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৩টায় তারা কাজে যোগ দেন। এদিকে সকালে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ায় প্রস্তুতিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে একজনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থীর নাম হুসাইন আল সুহান। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর অনুসারী। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপালগঞ্জের মধুমতি নদী পাড়ের গুরুত্বপূর্ণ বন্দর ভাটিয়া পাড়ার প্রতিরক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন। হুমকির মুখে ব্যবসা প্রতিষ্ঠান, ব্রিজ, মসজিদ, খাদ্য গুদাম সহ অসংখ্য স্থাপনা। ভাঙন প্রতিরোধে বালুর বস্তা ফেলে ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গোপালগঞ্জের মনোজ সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ, নড়াইল ও ফরিদপুর জেলা সীমান্তে ভাটিয়াপাড়া বন্দরের অবস্থান। এ বন্দরের সাথে নৌ, রেল ও সড়ক যোগাযোগ রয়েছে। প্রাচীনকাল থেকে এখানে গড়ে ওঠে বাণিজ্য কেন্দ্র। অব্যাহত বৃষ্টিতে মধুমতি নদীর পানি বেড়ে তীব্র স্রোত ভাটিয়াপাড়া বন্দরে আছড়ে পড়েছে। এরই মধ্যে এই বাঁধের ২৫ মিটার নদী গর্ভে বিলীন। হুমকির মুখে আরো ২৭ মিটার বাঁধ। ট্রলারের নদী ভাঙ্গনে বস্তা ডাম্পিং করতেছি আমি, সেই হিসেবে আপনার কালকে শুরু করছি কাজটা। তা কালকে পড়ছে আপনার ১৩০ পিস, আজকে পড়ছে ২ ফুট। সবই বিলীন হয়ে গেছে, সব মাল মানুষ নিয়ে গেছে। সাথে একটা আছে, ব্রিজ আছে, সে ব্রিজও ভাঙ্গার মুখে। এখন ব্রিজও কখন ভেঙে যায়। এখন যদি সরকার যদি খনন না করে এই নদী গর্ভে সবই বিলীন হয়ে যাবে। আমরাও খুব আশঙ্কার ভিতরে। আমারও দোকান এই যে সাইডে, এই ভাঙ্গনে আমরা শেষ হয়ে গেছি। এখন মাননীয় সরকার যদি আমাদের দিক খেয়াল করে, আমাদের দৃষ্টি দেয়, তাহলে আমাদের বাজার বাঁচবে, এলএসডি গোডাউন বাঁচবে। ভাটিয়াপাড়ায় প্রতিরক্ষা কাজের স্ল্যাব ভাঙন প্রতিরোধে ৬,০০০ বালুর বস্তা বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আশা করছি আমরা জিওব্যাগ ডাম্পিংটা সম্পন্ন হলে আমরা ভাঙনটি আপাতপক্ষে আমরা প্রতিরোধ করতে পারবো এবং স্থায়ী ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে একটি ডিপিপি সাবমিট করা আছে। এটা অনুমোদন হলে আমরা ওখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে সম্পূর্ণরূপে নদী ভাঙন প্রতিরোধ করতে পারবো। ভাঙন প্রতিরোধে স্থায়ী অবস্থা নিলে দেশের গুরুত্বপূর্ণ এ বন্দরের সম্পদ রক্ষা মিলবে বলে বিশ্বাস স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। সিলেটের সাদা পাথর লুটের মামলায় আরও ৩ জন সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে কোম্পানিগঞ্জ থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। এদিকে রাত ২টায় সিলেটের গোয়াইনঘাটের পর্যটন স্পট জাফলংয়ের ইসিএ ভুক্ত এলাকা থেকে পাথর লুটের ঘটনায় একটি মামলা হয়েছে। এই মামলায় প্রায় ১৫০ জনকে আসামি করে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছে গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ। তিনি বলেন, লুটপাটের ঘটনায় মামলা হয়েছে, অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া পাথর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ ঝালকাঠির কাঠালিয়ার চিংড়িখালী মাধ্যমিক বিদ্যালয়। দেয়ালে দেয়ালে ফাটল আর পলেস্তারা খসে পড়লেও চলছে শিক্ষা কার্যক্রম। এতে উৎকণ্ঠায় দিন কাটছে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকদের। প্রস্তাবনা পাশ হলে দ্রুত ভবন নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির কাঠালিয়ার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৩টি ভবন রয়েছে। এর মধ্যে একটি পাকা ও 2টি ভাঙা কাঠের ঘর। পাকা ভবনটির ছাদ ও দেয়ালে দৃশ্যমান হয়েছে ফাটল। পলেস্তরা খসে পড়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। এছাড়া কাঠের ঘর দুটির চালে ধরেছে মরিচা। বৃষ্টি হলে বন্ধ রাখতে হয় পাঠদান। এমতো অবস্থায় আতঙ্কিত প্রতিষ্ঠানটির 350 শিক্ষার্থী ও 25 জন শিক্ষক সহ অভিভাবকরা। বৃষ্টির প্রভাব বেশি হলে আমাদের ছাতা নিয়েও ক্লাস করতে হচ্ছে। এমনকি বৃষ্টির সিজনে আমাদের অনেক সময় ক্লাস বন্ধ রাখতে হয়। মাঝে মাঝে মুষলধারে বৃষ্টির কারণে শ্রেণীকক্ষে পানি উঠে যাচ্ছে। এই অবস্থায় আমাদের ক্লাস করতে খুবই কষ্ট হচ্ছে। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে আজকে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়তেছে এবং চারদিকে ইট বের হয়ে গেছে। আমার ছেলে সন্তান স্কুলে পাঠাইয়া সবসময় চিন্তায় থাকতে হয় কখন জানি একটা দুর্ঘটনা ঘটে। যে কোনো মুহূর্তে বিদ্যালয়ে ক্লাস করতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সহ মারাত্মক দুর্ঘটনায় আমরা পড়ে যেতে পারি। বন্যা দুর্গত এলাকা হওয়ার কারণে প্রায় অতিবৃষ্টির ফলে তো মাঠ, ক্লাসরুম পানি উঠে যায়। নতুন ভবন নির্মাণের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বাস্তবায়নের জন্য আমরা এডিপি থেকে ওখানে 1 লক্ষ টাকা বরাদ্দ করেছি। সেই কার্যক্রম চলমান আছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উপজেলা থেকে এখানে একটা নতুন ভবন এবং জরাজীর্ণ ভবন মেরামত করার জন্য পত্র প্রেরণ করেছে। বিভাগীয়ভাবে তাদের ভবন বরাদ্দ হতে পারে, এই জন্য আমাদের উদ্যোগ আছে। দ্রুত প্রতিষ্ঠানটির ভবন নির্মাণে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দারের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা হয়েছে ঝালকাঠিতে। সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ইভিএম এর মাধ্যমে ভোট করতে চেয়েছিল, কিন্তু জনগণ তা মেনে নেয়নি। সাতক্ষীরার কলরোয়া জুকিখালী ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে নিয়ে কটূক্তির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। একটি কনভেনশন হলে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার। 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাগেরহাটে। স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। রেলওয়ে কর্মচারী কাকুন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে নেত্রকোনায়। দুপুরে দাপুনিয়া বাজারে বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলে অসহায় দরিদ্র উদ্যোক্তা নারীদের হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ। বিকালে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়ার উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ সমাপনী শেষে 40 জন গরিব বেকার যুব নারীকে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাইকান্দাইল ইউনিয়নে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। এ সময় উপজেলা প্রশাসনের অর্থায়নে সেচের জন্য 2টি পাম্প যন্ত্র উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। খাদ্য বান্ধব ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সালতা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে ফরিদপুরে। স্থানীয় প্রেস ক্লাবে আটঘর ইউনিয়নের আতিকুর রহমান অভিযোগ করেন, ডিলার নিয়োগে সকল শর্ত পূরণ করা প্রার্থীকে বাদ দিয়ে আওয়ামী লীগ নেতার শ্যালককে ডিলারশিপ দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে অনূর্ধ্ব 14 মহিলা ফুটবল দলের সাথে সেনা রিজিয়নের মতবিনিময় হয়েছে। দুপুরে সদর সেনা জোনের বাগান বিলাসে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, আশা সালাউদ্দিন আহমেদের। যথাসময়ে নির্বাচন না হলে গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে, আশঙ্কা নেতাদের। শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময়, জমা দেওয়া যাবে কাল পর্যন্ত। নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করা হচ্ছে, অভিযোগ রিজভি। আমদানির 7 দিন পর হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাসের কার্যক্রম শুরু, দিতে হচ্ছে 2% অগ্রিম কর। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।